আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ মন্তব্য ওবায়দুল কাদেরের। সারা দেশে বিক্ষোভ, অপরাধীদের শাস্তির দাবি। ভুটানে বাংলাদেশি 100 পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা, দ্বিপাক্ষিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সই। দেশের বন্দর সড়ক ব্যবহার করতে পারবে ভুটান, জানালেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে দেশে আরও 21 জনের মৃত্যু, সাধারণ মানুষের অনীহা, মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনার বাস্তবায়ন নেই। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যারা এই অপকর্ম করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে বলে ঘোষণা করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ-জামান সজীব। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মুখর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবার। এখানে সাম্প্রদায়িক বিষবাষ্প না ছড়াতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যারা আঘাত হেরেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জনগণের দাবি। তাদেরকে শাস্তি পেতেই হবে। আলেম সমাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পাকিস্তান এবং বাংলাদেশ মাঝখানে বঙ্গবন্ধু সামান্য সময় পেয়েছিলেন, তিনি অনেক কাজ করেছিলেন। এরপরে কেউ আলেম সমাজের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য এত কাজ করে না। ইতিহাসের মীমাংসিত বিষয়। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা সংবিধানের অবমাননা। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। যারা এই অপকর্ম করেছে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। সেখানে যারাই জড়িত থাক তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে। অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে। অন্যদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানীতে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে। এটিএন বাংলা, ঢাকা। কুষ্টিয়ার সরকার সমর্থকরা ভাস্কর্য ভেঙে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সাবেক ছাত্র নেতাদের সমাবেশে তিনি আরও বলেন, ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সরকার পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করছে। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। স্বৈরশাসক এইচ.এম. এরশাদের পতন ও গণতন্ত্র মুক্তি দিবসকে উপলক্ষ করে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। বিএনপি মহাসচিব কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনাকে পরিকল্পিত দাবি করে বলেন, সরকার একে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই সময়ে যত অপকর্ম, এটা আপনারা ছাড়া আর কে করতে পারে? আপনারাই করতে পারেন। নতুন ষড়যন্ত্র শুরু করেছে। কুষ্টিয়াতে বিএনপির অফিস ভাঙচুর করে আমাদের সাধারণ সম্পাদক সোহরাব সাহেবের তার যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দিয়েছে। এটা একটা গভীর চক্রান্তের নীল নকশার একটা অংশ। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদেরকে তারা পেছনে ফেলে দিতে চায়। দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে সরকার গোটা দেশকে বিপন্ন করে তুলেছে দাবি করে তিনি বলেন, দেশবাসী এ অবস্থার পরিবর্তন চায়। পররাষ্ট্রমন্ত্রী বললেন যে কানাডার বেগমপাড়ায় যাদের বাড়ি, 28টা বাড়ির কথা বলেছেন উনি, তার মধ্যে অনেকেই নাকি আপনার আমলা, যারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মদত দিচ্ছে তারা, তার সঙ্গে কয়জন আওয়ামী লীগের লোকজন আছে তাদের নাম বলেন।
সভায় সাবেক ছাত্র নেতারা দাবি করেন, সারা দেশে লক্ষাধিক মামলায় বিএনপির ৩৫ লাখেরও বেশি নেতাকর্মীদের আসামি করে হয়রানি করা হচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু সহ দেশের সব ভাস্কর্য রক্ষার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যে কোনো নৈরাজ্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে ব্যবস্থা নিয়ে নির্দেশনা চাওয়া হয় রিটে। সেই সাথে ভাস্কর্য নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বাড়ানোর পদক্ষেপ নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটি শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। এবারে অন্যান্য সংবাদ। প্রথমবারের মতো ভুটানের সাথে দ্বিপাক্ষিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করল বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের ১০০টি ও ভুটানের ৩৪টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রী ভার্চুয়াল উপস্থিতিতে ঢাকায় এই চুক্তি সই হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে বাংলাদেশের সব বন্দর ও সড়ক ব্যবহার করতে পারবে ভুটান। আপেল মাহমুদের রিপোর্ট। ভুটানের সাথে আঞ্চলিক ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তি থাকলেও প্রথমবারের মতো দ্বিপাক্ষিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করল বাংলাদেশ। ভুটান প্রথম দেশ হিসেবে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার দিনেই চুক্তিটি সই করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ও ভুটানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মন্ত্রী। এর ফলে বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানের বাজারে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধার আওতায় আসলো। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চুক্তিটিকে ঐতিহাসিক মুহূর্তের সাথে তুলনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Bhutan can use the waterways, our waterways link already we have started. We are developing our Chilmari port, and Chilmari and Nanganj, Pangao is open to you. Not only that, our 3 ports, Chittagong, Mongla, Paira, any place Bhutan want, you can use it. I offer you to that. করোনার পরেও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোয় বাংলাদেশের প্রশংসা করেন ভুটানের প্রধানমন্ত্রী। I would like to convey our appreciation to you for successfully handling the pandemic and your country's economy side by side. We can see that Bangladesh is making an impressive economic recovery from the pandemic. Congratulations for that. এ সময় বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ লোগো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৮ জন। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৮৩৮ জন। এছাড়া ২৪ ঘন্টায় ১৩,২১৮টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১,৬৬৬ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ১২.৬০%। মোট করোনা শনাক্তের সংখ্যা ৪,৭৭,৫৪৫। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২,৫৫২ জন। মোট সুস্থ ৩,৯৫,৯৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দ্রুত করোনা শনাক্তে দেশের সব জেলায় পর্যায়ক্রমে অ্যান্টিজেন টেস্ট শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। রাজধানীর মিরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী জানান, সীমিত আকারে ১০ জেলায় সরকারি ব্যবস্থাপনায় অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। ভবিষ্যতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এর সাথে যুক্ত করার কথা ভাবা হচ্ছে। গতকাল 10টি জেলায় শুরু করেছি। পর্যায়ক্রমে যে সমস্ত জেলায়, যে সমস্ত জায়গায় এই অ্যান্টিজেন র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা যেটা করার ব্যবস্থা, এটা আমরা স্থাপন করব। আমরা ইতিমধ্যে PCR ল্যাব 120টি চালু আছে। জিন এক্সপার্ট মেশিন দিয়েও করোনা পরীক্ষা চালু আছে। পাশাপাশি অ্যান্টিজেন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমেও এই করোনা পরীক্ষা এই দেশে চালু হলো। মাস্ক ব্যবহারে সরকার প্রধানের কঠোর নির্দেশনা থাকার পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো তা বাস্তবায়ন করতে পারছে না। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ।
করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ বাস্তবায়নে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ধীর গতি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো সার্ভিস। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের এ ধরনের সিদ্ধান্তের পাশাপাশি জরিমানার পরিমাণ বাড়ালেও সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহারে এখনও রয়েছে অনীহা। সরকারি বেসরকারি দপ্তরগুলোতে সেবা পেতে মাস্কের ব্যবহার কিছুটা দেখা গেলেও রাস্তাঘাট গণপরিবহনে তা অনেকেই মানছেন না। মাস্ক ব্যবহারে বাধ্য করতে বিচ্ছিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও তা খুব একটা কাজে আসছে না। বাস্তবে কি আমি জানি না, যতটুকু দেখতেছি বাস্তবে এতটুকু অনুযায়ী এতটা আমার ভয় কাজ করে না ভেতরে। চাবি সরাটা দেখছি এর জন্য হাতে নিচ্ছি। কোথায় মাস্ক? এই যে পকেটে থাকলে হবে না, এইমাত্র খুললাম আর কি। আমি এই মাত্র খুলছি, আমার মলের কারণে এই মাত্র খুলছি আমি, এই মাত্র। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সচেতনতামূলক প্রচারণার ক্ষেত্রেও রয়েছে তাদের ধীর গতি। অনেক হাসপাতালের সামনেও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে কোনো প্রচারণা নেই। মাস্ক ব্যবহারের বিষয়ে সরকার গুরুত্ব দিলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন হচ্ছে না বলে মনে করেন করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির এই সদস্য। আমাদের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের হচ্ছে যে মানুষকে উৎসাহিত করবার জন্যে প্রচারণা করা বা বারবার বলা, সে জায়গাটা আমরা ওইভাবে পরিলক্ষিত হতে দেখছি না। আমরা সরকারকে পরামর্শ দেই, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে এই পরামর্শগুলো কার্যকরী করা। তাদের যে গতিতে যাওয়া প্রয়োজন ছিল সেই গতিটা আসলে আমার কাছে দৃশ্যমান না। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে এখনই স্বাস্থ্য অধিদপ্তরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় এখনও বিচ্ছিন্ন রয়েছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। ক্ষতিগ্রস্ত লাইন সারাতে ভোর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুপুরে শাহাজিবাজার রেল স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটির ইঞ্জিন ও 5টি তেলের ওয়াগন লাইনচ্যুত হয়। ওয়াগনগুলো সরানোর কাজ করছে আখাউড়া ও কুলাউড়া থেকে আসা দুটি উদ্ধারকারী ট্রেন। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান। কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত ট্রেন থেকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে ঘটনাস্থলে ভিড় করে স্থানীয় লোকজন। বাংলাদেশের 50তম বিজয় দিবস উপলক্ষে কলকাতার ফোর্ট উইলিয়ামে 3 দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। 14 ডিসেম্বর শুরু হতে যাওয়া ওই অনুষ্ঠানে অংশ নেবেন 30 জন মুক্তিযোদ্ধা। এছাড়া সপরিবারে 6 বাংলাদেশি সেনা কর্মকর্তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ফোর্ট উইলিয়ামে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার প্রধান মেজর জেনারেল সূর্যচক্র ভি শ্রী হরি। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার তৌফিক হাসান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনার দ্বিতীয় ঢেউ থেকে অর্থনীতিকে চাঙ্গা রাখতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। তাদের মতে এজন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে প্রণোদনা প্যাকেজের আওতা বাড়াতে হবে। SME ফাউন্ডেশন মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কর্মশালায় বক্তারা ঋণ বিতরণের ডিজিটাল মনিটরিং সিস্টেম চালুর কথাও বলেন। রিপোর্ট করছেন শারফুল আলম। প্রান্তিক পর্যায়ে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদানে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। জাতীয় প্রবৃদ্ধিতে এই শিল্পের অবদান 25%। চাহিদা কমে যাওয়ায় করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে SME খাত, আর উৎপাদন ব্যবস্থাতেও এর প্রভাব পড়েছে। কাঁচামাল আমদানিতে সুবিধা থাকলেও স্থানীয় বাজার থেকে তা নিলে সুবিধা পান না উদ্যোক্তারা। এজন্য রাজস্ব নীতিতে সহায়তা চান ব্যবসায়ী ও গবেষকরা। উদ্যোক্তাদের কেবলমাত্র বাহ্যিক ব্যবসায়িক উন্নয়ন একমাত্র লক্ষ্য নয়, তাদের জীবন লাইফস্টাইলের মধ্যে কী ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে সেটি ক্লাস্টারে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলে কিন্তু অনেক স্পষ্ট হয়ে যায়। FDI এর সাথে SME যে লিঙ্কেজ পলিসি থাকে এটাই আমাদের নাই।
আমাদের আগামী দিনে এটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানে প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকে ডিজিটাল মনিটরিং সিস্টেম চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনায় দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে যাতে কর্মসংস্থানের প্রভাব না পড়ে সেজন্য কম সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিতে হবে। ব্যাংকগুলো যদি ঝুঁকি বহন করে তাহলে যারা এই লোনগুলো ডিল করে, ইউজুয়ালি যারা এই সমস্ত এসএমই ডিল করে, তাদের মাধ্যমে ঋণগুলো বিতরণের ব্যবস্থা করা হোক। কম সুদে শর্তে উদ্যোক্তাদের আরেক দফা ঋণ প্রয়োজনে দেবার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় ঢেউ যেন অর্থনীতি কাবু না করে ফেলে সেজন্য এখন থেকে আরো বেশি সতর্ক থাকা উচিত। স্বাস্থ্যবিধি মেনেই দোকান পাট সহ অনানুষ্ঠানিক অর্থনীতি চাঙ্গা রাখার চেষ্টা করে যেতে হবে। এসএমই উদ্যোক্তাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঋণ দিতে ব্যবসায়ী ও সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। থেকে মনে হচ্ছে এবং শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। ফাইজার বায়োএনটেকের করোনা টিকা নেবেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী প্রিন্স ফিলিপ। রাজপরিবারের সদস্য বলে নয়, বরং দেশে প্রবীণ নাগরিক বিবেচনার প্রথম পর্যায়ে এই টিকাদানের আওতায় আসছেন তারা। যুক্তরাজ্যে বয়স ও ঝুঁকি বিবেচনায় এই টিকার অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। ৮০ বছরের বেশি বয়োবৃদ্ধদের এই টিকা আগে দেওয়া হবে, এরপরে পাবেন স্বাস্থ্যকর্মীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকার কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মাঝে যে শঙ্কা রয়েছে, রানীর টিকা নেওয়ার মধ্য দিয়ে তা অনেকটা কমে যাবে। করোনাকালীন দুর্যোগে ভালোবাসার মঞ্চের বালা গার্ডেন শিরোনামে খাদ্য সহযোগিতা কার্যক্রমে অবদান রাখায় ধানমন্ডির ইমানুয়েলস কনভেনশন সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ খাজা উমায়ের হাসান। তিনি তার বক্তৃতায় আমিত্ব, অহংকার, হিংসা বিদ্বেষ, লোভ লালসা ত্যাগ করে মানবিক কাজে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান। করোনায় প্রায় 10,000 মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে ভালোবাসার মঞ্চ। এছাড়াও ঢাকার বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ছিটানো, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে প্রচারণা চালায় সংগঠনটি। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। নির্মাণ ও আবাসন শিল্পে 36 বছর অতিক্রম করার রাজধানীতে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড SEL। সকালে পশ্চিম পান্থপথে কোম্পানির প্রধান কার্যালয় SEL সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এই আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও BRMC এর সভাপতি প্রকৌশলী আব্দুল আওয়াল, কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AHM জহিরুল হক। 37 বছর পূর্তিতে ডিসেম্বর মাস জুড়ে SEL এর রেডি ফ্ল্যাটে প্যাকেজ মূল্য ও অন্যান্য ফ্ল্যাটে থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়। এবারে পার্টেক্স খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপে গাজী গ্রুপ চট্টগ্রামকে 7 রানে হারিয়ে 6 ম্যাচে তৃতীয় জয় পেল বেক্সিমকো ঢাকা। টানা 4 ম্যাচ পর হারল চট্টগ্রাম। জয়ের জন্য ঢাকার বিপক্ষে 146 রানের টার্গেটে নেমে 9 উইকেটে 138 রানে থামে চট্টগ্রাম। 39 বলে দলের পক্ষে সর্বোচ্চ 47 রান তোলেন উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। 26 রান করেন মাহমুদুল হাসান জয়। ঢাকার বোলারদের মধ্যে মুক্তার আলী 39 বলে 3টি উইকেট তুলে নেন। এর আগে টস হেরে ব্যাট করে ম্যাচ সেরা মুশফিকুর রহিমের 50 বলে 73 রানের ঝড়ে 4 উইকেটে 145 রান সংগ্রহ করে ঢাকা। 34 রানে আসে ইয়াসির আলীর ব্যাট থেকে। এই জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো বেক্সিমকো ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। ফরচুন বরিশাল, জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী মাশরাফিকে দলে পেতে আবেদন করেছিল। তবে বিসিবি কার্যালয়ে লটারির মাধ্যমে মাশরাফির খুলনার দলে হয়ে যোগ দেওয়া নিশ্চিত হয়। এর আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হন অভিজ্ঞ এই পেসার। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ছিল না মাশরাফির নাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
বঙ্গবন্ধু ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ মন্তব্য ওবায়দুল কাদেরের। সারা দেশে বিক্ষোভ, অপরাধীদের শাস্তির দাবি। ভুটানে বাংলাদেশে 100 পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা, দ্বিপাক্ষিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সই। দেশের বন্দর সড়ক ব্যবহার করতে পারবে ভুটান, জানালেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে দেশে আরও 21 জনের মৃত্যু, সাধারণ মানুষের অনীহা, মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনার বাস্তবায়ন নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।